2024 সালের অর্জনটা কতটা টেকসই এবং সেটা জনজীবন মানে জীবনযাত্রার মান উন্নয়নে কি ভূমিকা রাখছে, স্যার আপনি যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ। আসলে আপনার অর্থনীতি তার নিজস্ব নিয়মে চলে। আপনার মুক্তবাজার অর্থনীতি বিশেষ করে এখানে কখনো কখনো সাপ্লাই সাইড, কখনো কখনো ডিমান্ড সাইডের উপর গুরুত্ব প্রদান করা হয়। রেগানোমিক্স মানে রেগানের অর্থনীতিটা ছিল সাপ্লাই সাইড অফ ইকোনমির উপর জোর দেয়া। থ্যাচারাইট ইকোনমিক্স, নিও রাইট থিঙ্কিং সবই একই ধারায় উৎসরিত। বাংলাদেশে যেটি চলেছে আপনার 7 জানুয়ারি নির্বাচনের আগে এবং পরে 2024-এ শেখ হাসিনার আমলে, তা চিন্তাটাই ছিল যে প্রচুর পরিমাণে প্রকল্প করতে হবে, বাস্তবায়ন করতে হবে। যত প্রকল্প তত কমিশন, তত লাভ ধনাগম ব্যক্তির এবং পরিবারের আয়ত্তে। তো সেই প্রক্রিয়ায় আমরা দেখেছি বিষয়টা একরকম। আবার আপনার 5 অগাস্টের এই সফল পরিবর্তনের পরে আমরা দেখলাম যে হাত বদল হয়েছে। আপনার চাঁদাবাজি ভিন্ন মাত্রা পরিগ্রহ করেছে, বন্ধ হয়নি। অর্থনীতিতে যে সিন্ডিকেট র্যাকেট সেগুলো রকম ফের ঘটেছে, কিন্তু খরচ বরং আরো বেড়েছে। শেখ হাসিনার আমলে সচিবালয়ে প্রবেশ করতে 20 টাকা দিলে সচিবালয়ের পাস পাওয়া যেত প্রথম দিকে। এই আমলে এসে এই সর্বশেষ যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো তার আগ পর্যন্ত যখন পাস অস্থায়ীভাবে দেয়াটা বন্ধ ছিল, সেই সময় 1000 টাকা পর্যন্ত উঠেছিল রেট। অর্থাৎ যা কিছু অনিয়ম তা অবসান ঘটেনি, রকম ফের ঘটেছে এবং অ্যামাউন্ট অফ রিস্কটা বেড়ে যাওয়ায় তার জন্য আপনাকে বেশি পরিমাণে পে করতে হয়েছে বা হচ্ছে। এখন টেকসই হওয়ার তো কোনো সুযোগ নেই এখানে। অর্থনীতি শ্রিঙ্ক করছে দিন দিন। আপনার বিনিয়োগকারীরা সটকে পড়ছে, আর আপনার এখানে নতুন করে বিনিয়োগ হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। আপনার এপ্রিলে আমি জানি চোখ ধাঁধানো, চমক লাগানো কিছু বিনিয়োগকারী হয়তো আগমন ঘটবার পথ প্রশস্ত হচ্ছে, কিন্তু তখন হয়তো দেখা যাবে যে ভিন্ন সেট লোকজন বসে আছেন মিউজিক্যাল চেয়ারে। এখন যারা ম্যানিং করছেন এরা হয়তো তখন থাকবেনই না, এমনটাও হতে পারে। ধন্যবাদ। সরি স্যার, আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 2024 সালে গণহত্যার কমিশন কি হলো স্যার? দেখুন, গুম কমিশনের কথা আমি জানি। গণহত্যা কমিশন এটা শেষ অবধি কোন রূপ পরিগ্রহ করে সেটা এখন দেখবার বিষয়। স্যার আরো প্রশ্ন আছে স্যার আমাদের। জি প্রশ্ন বলুন। হচ্ছে স্যার, 16 বছরে যেসব আমলা, পুলিশ, বিচারক, মিডিয়া সব দালালি করছে তাদের কি শাস্তি দেওয়া হয়েছে? আপনার কিছু আপনার সাংবাদিক, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যারা শেখ হাসিনা বিদেশ থেকে প্রত্যাবর্তনের পরে এই মিডিয়া ইন্টারাকশনে যেতেন, তাদের অ্যাক্রেডিটেশন কার্ড ফেজে ফেজে বাতিল হয়েছিল, এটা দেখেছি। কিন্তু এই
দুর্ঘটনা বা অগ্নিসংযোগের ঘটনার পরে পাইকারি ভাবে সবার অ্যাক্রেডিটেশন কার্ডই কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। কারো কারো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তবে অধিকাংশ যারা বেনিফিশিয়ারি তারা কিন্তু দেশের বাইরে চলে গেছেন নিরাপদ আশ্রয়ে। এত বিপুল পরিমাণ বৈভব তাদের হয়েছে যে তাদের আর সাতপুরুষ কোনো কিছু না করলেও চলবে। আর 16 বছরে যারা বেনিফিশিয়ারি পুষ্টি অর্জন করেছেন, এখানে দুটো বিষয় আছে। ধরুন কেউ কেউ হয়তো অবসরে চলে গেছেন, কেউ কেউ তার অফিস ক্যাপিটালটা কাজে লাগিয়ে পরিপূর্ণ হয়েছেন। মিস্টার মিত্র $5 মিলিয়ন তিনি নিয়ে গেছেন মার্কিন মূল্যকে। তার ভিতরে $3 মিলিয়ন ইনভেস্ট করে স্ত্রীর জন্য প্রপার্টি ক্রয় করেছেন, ফর এক্সাম্পল। কিন্তু এই যে বেগমপাড়া কিংবা সেকেন্ড হোপ মালয়েশিয়া বা কানাডায় এই যে ব্যক্তিবর্গ অধিকাংশ কিন্তু প্রফেশনাল লোকজন আপনার অফিস ক্যাপিটালটা হয়তো ব্যবহার করেছেন, করে দহন পর্বটি সম্পন্ন হয়েছে এবং তা মানি লন্ডারিং এর কাজগুলো এইভাবে জারি ছিল। তো সেই জন্য আপনার অনেক কিছু আমাদের এখনো দেখার বাকি। জি স্যার, থ্যাংক ইউ। আমাদের এর পরের প্রশ্ন স্যার, রিফর্ম যদি করতে হয় তো সবকিছুরই আসলে রিফর্ম দরকার ছিল। আমাদের রাজনৈতিক দলগুলা আপনার দেখা মতে কোন রাজনৈতিক দলের কোন রিফর্ম হয়েছে কিনা? এক কথায় না। আপনার এই জন্যে যে নতুন দল তৈরির কোশেষ আমরা লক্ষ্য করছি, কিন্তু পুরনো যে দলগুলো আছে তারা যেই তিমিরে ছিল সেই তিমিরেই আছে। আপনার খুব একটা এখানে হুইপিং এর চেষ্টা চলেছে তা বলা যাবে না। তবে বিএনপির ক্ষেত্রে যেটি হয়েছে, আপনার বেগম জিয়ার বলয় এবং তারেক জিয়ার বলয়, এখানে এর সীমা পরিসীমা সংকুচিত প্রসারিত হওয়ার একটা ব্যাপার হয়তো ঘটেছে। আর মাঝে মাঝে পার্টি হুইপিং চলেছে, কিন্তু সেটা খুব একটা দাঁত বসাতে সক্ষম হয়েছে এটা বলার সময় এখনো আসেনি। স্যার, এর পরের প্রশ্ন দুদকের। স্যার, দুদক আমরা দেখছি বাংলাদেশের বেশি, মানে সব থেকে বেশি যে অবস্থাটা খারাপ হয়েছে এটা দুর্নীতির কারণে দেশ শেষ হয়ে গেছে। তো দুদক আসলে কোনো এই 5 মাসে দুদকের কোনো ভূমিকা আপনি দেখতে পাইছেন কিনা? দেখুন, দুদক নিয়ে আমার একটা আগ্রহ আছে দীর্ঘদিনের। আপনার একটা সময় ছিল যখন একটা নাম ছিল দুর্নীতি দমন ব্যুরো। ব্যুরো কমিশনে রূপান্তরিত হলো। আমার শ্রদ্ধেয় সহকর্মী সাবেক উপাচার্য আপনার প্রফেসর প্রয়াত মনিরুজ্জামান মিয়া, তিনি দুদক কমিশনার হলেন। আবার একই সঙ্গে জাস্টিস সুলতান, তিনি প্রধান হলেন। তাদের মধ্যে যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, ব্যক্তিত্বের সংঘাত, এগুলো দুদককে শুরুতেই আপনার একটি জখম হয়ে যাওয়া প্রতিষ্ঠানে পরিণত করেছিল। পরবর্তীতে আমরা গোলাম রহমান সাহেবকে দেখলাম দায়িত্ব নিতে, জামান সাহেবকে দেখলাম, তাদের সবাই সঙ্গেই কিন্তু আমার ব্যক্তিগত পরিচয় ছিল। আমার সহধর্মিণী দীর্ঘদিন জাস্টিস সুলতান সাহেবের সঙ্গে আরবিট্রেশনে কাজ করেছেন। পেশায় আইনজীবী বলে ওই পরিবারের সদস্য হিসেবে আমার একটা সম্যক ধারণা উপলব্ধ ছিল। আবার পরবর্তীতে আমরা দেখলাম আমাদেরই লোক প্রশাসন শৃঙ্খলায় পঠন পাঠন করা একজন মানুষ, তিনি দায়িত্ব নিলেন দুদকের চেয়ারম্যান হিসেবে, ইকবাল মাহমুদ। তার সময় ঘনিষ্ঠভাবে দুদকের বিভিন্ন আপনার প্রিভেন্টিভ কার্যক্রমের সঙ্গে যুক্ত হলাম। তিনি কমিটি করে দিলেন, সেখানে
সৈয়দ মনজুরুল ইসলামের মতো ব্যক্তির সঙ্গে আমি কাজ করেছি। রচনা প্রতিযোগিতার আয়োজন করলেন। তারপরে স্কুল পর্যায়ে সততা স্টোর চালু করার প্রক্রিয়া শুরু করলেন। আমি চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের টার্সারি এডুকেশন সাবসেক্টরে মেয়েদের হোস্টেলে প্রথমবারের মতো এই সততা স্টোর চালু করলাম। সেটা উদ্বোধন করিয়েছিলাম শামসুল আলম সাহেব, আরিফিন সাহেব, যিনি দুদকের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাকে নিয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে। এবং আমরা দেখতাম যে প্রতি বছর ঘটা করে দুর্নীতি বিরোধী সপ্তাহ পালন করতো দুদক। দুদক একটা সময় বলা হতো, গোলাম রহমান সাহেব নিজেই বলেছেন, সাবেক সচিব প্রধানমন্ত্রী কার্যালয়ের, পরবর্তীতে দুদকের চেয়ারম্যান, তিনি বলছেন দুদক হচ্ছে একটি নখ এবং দাঁতবিহীন বাঘ। সেই নখ এবং দাঁতবিহীন বাঘকে নখ এবং দন্ত বিশিষ্ট করবার প্রয়াসে ইকবাল মাহমুদ আপনার সার্জেন্ট আর্মস চালু করলেন, গ্রেফতার করবার ক্ষমতা প্রদান করলেন কর্মকর্তা বা নির্দিষ্ট ব্যক্তিবর্গ যারা এই কাজে ব্যবহৃত ছিলেন তাদেরকে। সব মিলিয়ে আপনার দুদক অনেক বেশি আপনার শক্তিশালী হলো ক্ষমতা প্রয়োগের দিক থেকে। আমি দুটি কেস স্টাডি বর্ণনা করব। আপনার একটি হচ্ছে আমার সহকর্মী আপনার বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালসের, যিনি এয়ারফোর্সের 1 স্টার জেনারেল এয়ার কমোডোর আব্দুল সামাদ আজাদ, তিনি ট্রেজারার হিসেবে আমার সঙ্গে দায়িত্ব পালন করেছেন আমি যখন ভাইস চ্যান্সেলর ছিলাম। ওনার টেনিয়র এখানে শেষ করার পরে তিনি পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে আবেদন করেন দেশের সেরা প্রাইভেট ইউনিভার্সিটি নওসাদ ইউনিভার্সিটির ট্রেজারার হবার। তার এই অমল ধবল চাকরিটি হয়েও গিয়েছিল এবং দিন দুয়েক চাকরি করবার পরে তার এই নিয়োগ বাতিল হয়ে যায়। পরে জানা গেল যে আসলে এখানে ট্যাম্পারিং হয়েছে। মানে মূলত যে চলটা ছিল যে 3 জনের একটা প্যানেল তৈরি করা হয়, সেখানে একটা টিক চিহ্ন দিয়ে দেন সরকার প্রধান পেন্সিল দিয়ে। তো সেটা মুছে তারই অফিসের একজন করণিক অন্য আরেকটি টিক চিহ্ন দেওয়ার ব্যবস্থা করেন, যার ফলে তার ভাগ্যে শিকে ছেড়েছিল। অর্থাৎ এয়ার কমোডোর আব্দুল সামাদ আজাদের ভাগ্যে শিকে ছেড়েছিল, কিন্তু তিনি একটি ফাইলও সই করার সুযোগ পাননি, একটি টাকাও পারিশ্রমিক হিসেবে নিতে পারেননি এই 2 দিনে। অথচ তার নামে দুদকে মামলা হলো আপনার এই ডিবি হারুনের কল্যাণে, এবং শেষ অব্দি চার্জশিটেড হলেন। তারপরে দীর্ঘদিন ধরে মামলা চললো এবং তিনি অবশেষে সরকার পরিবর্তনের পর জামিন লাভ করলেন। এখন সেই মামলা কিন্তু শেষ হয়নি। তিনি আবেদন করেছেন যে রাজনৈতিক বিবেচনায় তার প্রতি এই বৈষম্য করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে সেই নথি পাঠিয়েছে আদালতে, এখন এ পর্যায়ে আছে। আরেকটা কেস স্টাডির কথা আমি জানি, সেটি পাসপোর্টের আপনার ডিজি, যিনি এডিশনাল আইজি হিসেবে অবসরে গেছেন, মিস্টার মাহবুদ, আব্দুল মাহবুদ। 16 বছর, 17-18 বছর ধরে এই মামলা চলেছে। ঝামেলাটা আপনার আসলে যারা উর্দি পড়েন তাদের সঙ্গে বিষয়, বেসামরিক উর্দি এবং সামরিক উর্দি, সেটা গড়াতে গড়াতে গিয়ে এখানে হাজির। আপনার মঈনুদ্দিন সাহেব, যিনি আপনার একসময় কৃষি সচিব ছিলেন, তারই বড় ভাই আমাদের বিভাগের প্রথম এমফিল ফেলো আপনার মহিউদ্দিন আবদুল্লাহ, তারপর মোজাম্মেল হক, যিনি একসময় স্বরাষ্ট্র সচিব ছিলেন, আর
আপনার পরে এফিডেভিট করেছেন, কিন্তু মূল নাম ছিল হাকিকা করা, যেটি মির্জা গোলাম আজম। তার ভাতিজা বলে পরিচিত একজন জজ সাহেব সম্প্রতি তার নামে দুদক অনুসন্ধান শুরু করেছে। আমার জানা মতে তিনি রমরমা বাণিজ্য করবার চেষ্টা করেছেন অফিসটাকে ব্যবহার করে, অফিস ক্যাপিটাল। এখন আপনার কমিশন বৈঠক হয়, সেখানে নির্ধারিত হয় অনেক কিছু। তার আগে অনুসন্ধানের কাজটি চলে, তদন্তের কাজটি চলে, এরকম কতগুলো ফেজ আছে। আবার সেখানে সেখানে কোনো কোনো কর্মকর্তা আর স্পাউস, তারা নানান রকম উল্টোপাল্টা কাজের সঙ্গে যুক্ত। ফেরদৌস খান আমাদেরই সতীর্থ, তিনি দুদকের উপর অনেকদিন ধরে প্রফেশনাল কাজ করেছেন। তার স্ট্যাটাসটা ছিল হি ওয়াজ স্পেশাল এইড টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার, এবং একমাত্র ব্যক্তি ছিলেন তার অনুসন্ধান কাজের সুবিধার্থে সরকার, যেহেতু তাকে প্রায়শই দেশে বাইরে যেতে হতো, বলা হয়েছিল তার নিয়োগপত্রে যে তার যতবার ইচ্ছা ততবার দেশে বাইরে যেতে পারবেন, তার কোনো জিও ইস্যু করতে হবে না, ছুটি লাগবে না ইত্যাদি। সেই ভদ্রলোকের মনে এখন পর্যন্ত বঞ্চনার, বৈষম্যের যাতনা আছে যে দুদক তার প্রফেশনাল ফিস প্রদান করেনি, ফাঁকি দিয়েছে। এখন দুদক যে কাজটি করে, এক ধরনের মিডিয়া ট্রায়ালের ব্যবস্থা করে, যেটি 111-এর সময় আমরা দেখেছি। ব্যাপকভাবে, পাইকারি ভাবে সেই রেজিম 13 বছরের কারাদণ্ড দিয়েছে অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড নেতৃবর্গকে, এবং পরবর্তীতে এর মধ্যে বজ্র আটনি ফসকা গেরোর কারণে পরে সবাই ছাড়া পেয়ে গিয়েছিল। এখন এই যে জবরদস্তি, এটি এবং তার সঙ্গে মিডিয়া ট্রায়াল, এটা কতটা নৈতিক দুদকের মতো প্রতিষ্ঠানের পক্ষে, সেটা নিয়ে কিন্তু কথা বলার সময় এসছে। বর্তমানে আমি বলবো খুবই সংবেদনশীল একজন মানুষ, তিনি দুদকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। একজন সেরা চৌকস সামরিক সাবেক কর্মকর্তা, 1 স্টার জেনারেল, তিনি সদস্য হয়েছেন। আরেকজন সদস্য তিনি জুডিশিয়ারি থেকে এসছেন, জেন্টলম্যান, তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় হয়েছে। আর যে চেয়ার, তাকে তো আমি দীর্ঘদিন ধরে, দশকের পর দশক ধরে দেখেছি কিভাবে তিনি তার উষ্ণীবে একটির পর একটি অর্জন নিশ্চিত করেছেন। তিনি সুলেখক, আন্দালিব রাশদি নামে লেখেন। সেরা জনবিপ্লবদের একজন, সাফল্যের সঙ্গে স্বরাষ্ট্র সচিব হিসেবে, সিনিয়র স্বরাষ্ট্র সচিব হিসেবে সিনিয়র সচিবের দায়িত্ব পালন শেষে সম্প্রতি নিয়োগ পেয়েছেন দুদকের চেয়ারম্যান হিসেবে। তার গতিশীল নেতৃত্বে দুদক এগিয়ে যাবে, এমনটা আমরা আশা করতে পারি। ধন্যবাদ স্যার। আমাদের আরেকটা প্রশ্ন আছে, মুজিব পরিবার বা খুনিদের বাদ দিয়ে কি আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার রাখে কিনা? সরাসরি উত্তর। দেখুন, বাংলাদেশের একেবারে নাই করে প্রায় 30% বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক, ইলেক্টরেট হিসেবে যদি চিন্তা করেন। তো ডেমোক্রেসির যে মোজাইক, সেখানে 30% লোককে বাইরে রেখে ডেমোক্রেসি এনশিওর করা গেছে, এটা বলার সুযোগ নেই। আমরা বরাবর এই 2014, 2018 এবং 2024-এর যে সাধারণ নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল শেখ হাসিনার আমলে, প্রত্যেকটি নির্বাচন ছিল ফ্লড মানে হচ্ছে ত্রুটিপূর্ণ। কেন? প্রতিদ্বন্দ্বিতাহীন বলে। অর্থাৎ বিএনপি ও সমমনস্ক দলগুলোকে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে
তারা এই প্রতিদ্বন্দ্বিতার বাইরে ছিলেন। 2018-তে প্রতারিত হয়ে ঢুকেছিলেন, কিন্তু সেটাও ইফেক্টিভ হয়নি। 6 জন নির্বাচিত হয়েছিলেন, একজন প্রপোর্শনাল বেসিসে নারী সদস্য হিসেবে যুক্ত হয়েছিলেন, যদ্দূর মনে পড়ে আমার। মানে পর্বতের মুশিক প্রসবের সামিল ছিল এই নির্বাচনের ফলাফল। তো ফলে যেই কারণে ত্রুটিপূর্ণ আমরা বলতাম, বিএনপি এবং সমমনস্ক দলগুলো প্রতিদ্বন্দ্বিতার বাইরে থাকবার কারণে একই রকম অভিযোগ তো এখনো, এই অভিযোগের তীর নির্বাচন কমিশন এবং এই রেজিমের দিকে তাক করা হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে, যদি এবং জেন্ডেম প্রিন্সিপাল অনুসারে যদি সদ্য বিদেয়ী শাসক দল হিসেবে বা তাদের মিত্র 14-15টি দল জাতীয় পার্টি যদি আপনার স্পেস না পায়। ধন্যবাদ স্যার। এরপরে আরো একটা প্রশ্ন আছে স্যার, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। স্যার, এই সরকারের যে শপথ নিচ্ছেন যতগুলা উপদেষ্টা, তারা সংবিধান রক্ষার জন্য শপথ নিছেন, যদি আমি ভুল না করে থাকি। তো এটা বলে আপনি বিপ্লব করে আসলে কি বোঝাতে যাচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না স্যার। দেখুন, আসলে এটা লম্বা পথ পরিক্রমা, তো ব্রিটিশ রাজ আপনার ডি জুরো সেন্সে ভারত সম্রাটে রূপান্তরিত হলো 1858 সনে রানী ভিক্টোরিয়ার ঘোষণার মাধ্যমে। কোম্পানির কাছ থেকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে শাসনভার বুঝে নিল ক্রাউন। তারপর 1947-এ প্রথমে ডোমিনিয়ন স্ট্যাটাস প্রদান করলো ব্রিটিশাররা পাকিস্তানকে, ভারতকে। পাকিস্তানের রিপাবলিকে রূপান্তরিত হওয়ার ঘটনাটি ঘটলো 50-এর দশকে, ভারতেরও তাই। তারপর 71-এর এই যে নিজের জনগোষ্ঠীর উপর যুদ্ধ ঘোষণার কাজটি যেটি করলো পাকিস্তান আর্মি অপারেশন সার্চ লাইটের মাধ্যমে, এবং লম্বা 9 মাসের যে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ, এর মধ্য দিয়ে বাংলাদেশ আলাদা হয়ে গেল পাকিস্তানের সংসার থেকে। আর 72, 73, 74-এ 3 বছর ধরে মাগরেবে পাকিস্তান, যেটি অবশিষ্ট পাকিস্তান, তা যে সরকার, সেই সরকারে আমরা দেখলাম 72-এ ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি হলেন নুরুল আমিন। তিনি রিপ্রেজেন্ট করতেন ফর্মার ইস্ট পাকিস্তান, এবং নতুন যে টেকনোলজি তারা ব্যবহার করা সেগুলো মুসলিম বাংলার। এই নুরুল আমিনের নির্দেশেই কিন্তু আপনার সালাম, রফিক, বরকত, আমাদের ভাষা সৈনিকেরা গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিলেন। নুরুল আলমের পিডিপি সেটি 70-এর নির্বাচনে একটি সেট পেয়েছিল, এবং তার সূত্র ধরেই তিনি পরবর্তীতে ভেঙে যাওয়া পাকিস্তানের উপরাষ্ট্রপতি হয়েছিলেন। এবং 72, 73, 74-এ 3 বছর পাকিস্তানের বাজেটে মুসলিম বাংলার জন্য 15 কোটি রুপি বরাদ্দ হয়েছে প্রতি বছর, এবং ওই টাকা দিয়ে দেন মুজিব শাসনাধীন বাংলাদেশে ইনজেক্টেড হয়েছে। এখন যারা একটু বেয়ারা চিন্তা করেন তারা বলেন যে এখানে যে হুইসপার ক্যাম্পেইন ফেস ছিল মুজিব সরকারের বিরুদ্ধে, সেইখানে এই টাকাগুলো ব্যয় হয়েছে। পাকিস্তানের উদ্দেশ্যই ছিল ভারতের প্রভাব কমানো, এবং সেই লক্ষ্যে তারা পারসুয়েট করতে সক্ষম হয়েছিল লার্জেস্ট মুসলিম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ইন্দোনেশিয়াকে। ইন্দোনেশিয়া 72-এ যখন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে, সেটা শর্ত সাপেক্ষে। যতদিন পর্যন্ত বিদেশি সৈন্য অর্থাৎ ভারতীয় সৈন্য বাংলাদেশের মাটিতে থাকবে, ততদিন পর্যন্ত ইন্দোনেশিয়ার এই স্বীকৃতি কার্যকর হবে না।
জুলফিকার আলী ভুট্টো যুদ্ধ অবসানের পরপরই 72-এ মানে 70-এ 71-এ তিনি শেখ মুজিবুর রহমানকে তার দীর্ঘদিনের পলিটিক্যাল অ্যাডভার্সারি এন্ড ফ্রেন্ড মুক্তি দিয়ে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। সেটা ছিল বাংলাদেশে পৌঁছানো মাত্রই তিনি যাতে ভারতীয় সৈন্য প্রত্যাহারের কাজটি নিশ্চিত করেন। মূলত ইন্দোনেশিয়ার এই কন্ডিশনাল স্বীকৃতি এবং শেখ মুজিবুর রহমানের যে অ্যাসাইনমেন্ট যেটি নিয়ে তিনি এসেছিলেন ভুট্টোর কাছ থেকে, এই দুই কারণেই ভারতীয় সেনাদের চলে যেতে হয়েছিল এবং সেটা খুব রিলাক্টেন্টলি তারা গিয়েছিলেন। আর যাওয়ার সময় যে বিপুল পরিমাণ গনিমতের মাল নিয়ে গিয়েছিলেন তাতে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মেজর জলিলের মতো ব্যক্তি, আপনার বঙ্গবীর ওসমানীর মতো ব্যক্তি, ডক্টর কামাল সিদ্দিকীর মতো ব্যক্তি। এবং শেষ অব্দি আপনার বাঙালি সিএসপি অফিসারদের স্ট্যান্ডের কারণে জেলাগুলোতে ভারতীয় সিভিল সার্ভেন্টদের পদায়িত করার ইচ্ছা থাকা সত্ত্বেও ভারত সেটা করতে পারে এবং রিপ্যাট্রিয়েটেড যারা তারা ফিরে আসার পরে টিলটা একটু হেলে যায় এবং যারা ম্যানিং করছিলেন ডিপ স্টেট সেই সময় 72, 73, 74-এ, সেই সময়ে আমরা দেখেছি যে গড়ছড়াগুলো সেগুলো টিল টু ডেট তার অবশেষ খুঁজে পাওয়া যাবে। যেমন যে এনএসআই যিনি ডিজি ছিলেন তার বাসা পাকিস্তান যখন স্বীকৃতি দিল বাংলাদেশকে তখন থেকে ভাড়া নিয়ে রেখেছে, এখনো আছে এটা গুলশানে। সুতরাং সম্পর্কগুলো আমি বলবো প্রায় চিরস্থায়ী বলা যেতে পারে। আবার কিছু কিছু রাপচারের ঘটনাও ঘটেছে। বাংলাদেশ পাকিস্তান মৈত্রী সমিতির সেক্রেটারি জেনারেল ইব্রাহিম রহমান, জনকথার সম্পাদক, তাকে খুন করা হয়েছে। সেই খুনের বা তিনি যে গুম হয়ে গেলেন সেটার খোঁজ খবর এখন পর্যন্ত আমরা জানি না। আর পাকিস্তানের হাই কমিশনার কি রকম যাতনা ভোগ করেছেন শেখ হাসিনার শেষ সময়ে সেটাও আমরা ভুলে যাই। আপনার রিলিভার এসছে কিন্তু এগ্রিমো স্বাক্ষর করছে না, এই কারণে হাই কমিশনে যেতে পারছিলেন না। নানানভাবে ইমপ্রেস আপন করার চেষ্টা করেছেন। পাকিস্তানের সঙ্গে লিয়াজও করতেন আওয়ামী দুই নেতা, একজন কাজী জাফরুল্লাহ আর একজন দরবেশ খ্যাত সালমান রহমান। তারা সর্বাত্মক চেষ্টা করেও ভারতীয় প্রভাবের কাছে হেরে গিয়েছিলেন এবং আপনার শেখ হাসিনার পাকিস্তান লিঙ্কটা মূলত এই দুজন মেনটেন করতেন। এবং খেয়াল করে দেখেন আপনার দরবেশ খ্যাত সালমান রহমানের সুযোগ ছিল এই বিশাল পরিসর সামরিক পরিবহন বিমানে করে ভারতে চলে যাওয়ার, কিন্তু যেহেতু তিনি পাকিস্তান লবির মানুষ সেই কারণে কিন্তু তার কোনো স্থান হয়নি ওই উড়োজাহাজে। বাট এবং কিন্তুর মধ্যে অনেক কিছু রয়ে গেছে। আমাদের সমস্যাটা হচ্ছে তথ্য ঘাটতি এবং বাগাড়ম্বর, আর সেই সঙ্গে জানবার অনুধাবন করবার যে ইচ্ছা সেটার অভাব। ধন্যবাদ। আমাদের সর্বশেষ প্রশ্ন, এবং সাথে যদি আপনি একটু অ্যাড করতেন আপনার প্রত্যাশা এবং হচ্ছে 24 শেষ প্রশ্ন হচ্ছে যে স্যার আপনার মানে বাংলাদেশের, আমি সরাসরি প্রশ্নটা করি, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা উনি কি আছেন নাকি ইনি পররাষ্ট্র উপদেষ্টা, ইনি প্রতিটা উপদেষ্টার উপদেষ্টা, যদি একটু বিশ্লেষণ করতেন।
স্যার আপনাকে শোনা যাচ্ছে না, স্যার আপনার শোনা যাচ্ছে না, দেখুন মিউট করেন। দেখুন মাননীয় উপদেষ্টা মাহফুজ মহোদয়, তাকে উর্দুতে পাকিস্তানে হলে বলা হতো খামোক্কা, মানে উজুইরে খামোক্কা, অর্থাৎ দপ্তরবিহীন মন্ত্রী। আবার এক অর্থে তিনি সুপার মিনিস্টার। তো ফলে এখানে তিনি কখনো মানচিত্র পরিবর্তন করে নতুন মানচিত্র উপহার দিচ্ছেন, আবার কখনো পররাষ্ট্রনীতি কেমন হবে সেই বিষয়ে মন্তব্য করছেন, এবং মূলত হি ইজ মোস্ট পাওয়ারফুল এমপ্লয়ার অফ প্রফেসর ইউনুস অ্যাজ দ্য চিফ অ্যাডভাইজার। তো সেই কারণে তার যে ভিশন, তার যে চিন্তা ভাবনা, তাকে জড়িয়ে যে আপনার উপাখ্যানগুলো, সবগুলোই কিন্তু গভীর মনোযোগ দিয়ে বিশ্লেষণের দাবি রাখে। ধন্যবাদ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক রাত্রে সময় দিয়েছেন। স্যার আপনার যদি কোনো কিছু 2025-এ যেই মানে বছরটা আসছে এই সম্পর্কে যদি আপনার কোনো অ্যাডভাইস থাকে কিনা, মানে সাধারণ জনগণের জন্য, সবার জন্য। আমার অ্যাডভাইস সেটি হচ্ছে, আমরা একেবারেই ক্রুশাল একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। নতুন প্রশাসন টেক ওভার করবে 20 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রে। তার একটা প্রভাব সারা পৃথিবীতে যেমন পড়বে, এই অঞ্চলে পড়বে, বাংলাদেশে পড়বে, কোনো সন্দেহ নেই। আর এর ফলে এমন হতে পারে যে বাংলাদেশে তো রেজিম চেঞ্জের ঘটনাটি ঘটতে পারে, এবং সেই বিষয়ে আশঙ্কা করি সম্ভবত 31শে ডিসেম্বর এই সেকেন্ড রিপাবলিক ঘোষণার তোড়জোড় চলছে। সচিবালয়ের যে ঘটনাটি, এটি ভেরি ইন্ডিকেটিভ, এবং তার ধারাবাহিকতায় আপনার শহীদ মিনারে শপথ গ্রহণের যে ঘোষণা, সেটি আমরা ফোরফ্রন্টে পেয়েছি। এবং নতুন বছরে হয়তো দেখা যাবে 5 তারিখের পর নতুন মুখের দেখা পাওয়া যেতে পারে, এমন আশঙ্কা অনেকে করছেন মিউজিক্যাল চেয়ারে। ধন্যবাদ।